ভূমিকা দীর্ঘায়িত করব না প্রতিদিনের মতো। শুরুতে অনুরোধ থাকলো, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ভারতের সাথে যে আচরণ আমরা করেছি গত 18 মাসে, ধরে নেন ভারতের জায়গায় অন্য একটি মুসলিম কান্ট্রি আছে। আপনি জানেন যে রমজানের প্রথম এবং দ্বিতীয় দিনে পাকিস্তান আফগানিস্তানে হামলা করে মানুষ মেরে ফেলেছে। এরকম একটা পাকিস্তানের মতো একটা বদমাই সন্ত্রাসী রাষ্ট্র যদি হইতো ভারত, আমাদের বাংলাদেশে কি পরিণত হইতো? এই দেশটা টিকে থাকতো না। ইভেন এই বাংলাদেশটা যদি ভারতের মতো শক্তিশালী হইতো আর আমাদের সাথে ভারত এরকম খারাপ ব্যবহার করতো, এত কিন্তু ভারত দখল করে নিত এই বাংলাদেশের মানুষ। তারপরও আমি বারবার বলি যে বাংলাদেশের কপাল ভালো যে একটি মানে শক্তিশালী কিন্তু নিরীহ ভদ্র প্রতিবেশী হলে আমাদের কপালে শনি থাকতো, আমাদের এই দেশটাই টিকে থাকতো না। যারা ভারত বিরোধিতা করে তাদের আমি বলতে চাই যে বাণিজ্যিক স্বার্থে আমাদেরকে যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে আমি বাণিজ্যিক সম্পর্ক করতে রাজি, ইনক্লুডিং যে পাকিস্তানের নামই আমি শুনতে পারি না, আমি তার সাথে রাজি। আমার দেশের লাভ আমি কেন করবো না? এই যে ডোনাল্ড ট্রাম্প, আমরা তাদের পাগল বলি বা কেউ তাদের পাগল বলে, ট্রাম্প কিন্তু সাথে মাথা তালে ঠিক, সে কিন্তু জামালপুরে পাগলা। ডিমের হালি 3টাই বেছে, 5টায় কোথাও বেছে না। আপনি দেখেন সে যা করতেছে সব তার দেশের স্বার্থে করে। অর্থাৎ আপনার মাথার উপরে ট্যাক্স ধরলো, এই ভূঁইয়া সাহেবের মাথায় ট্যাক্স ধরলো বা আমারে কমিয়ে দিল, সেখানেও তার বাণিজ্য আছে। সে ট্যাক্স বাড়াইলেও সেখানে বাণিজ্য, কমাইলেও সেখানে বাণিজ্য। তার নিজের দেশকে সে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। কিন্তু আমরা একটা অদ্ভুত জাতি, অদ্ভুত দেশ, আমরা নিজের নিজেও বুঝি না আমাদের কোথায় লাভ কোথায় মন্দ। এই যে দেখেন, যে দেশের জন্য 19,000 সৈন্য বলিদান দিল এই বাংলাদেশের জন্য ভারত, সেখানে কেন আমাদের ভিসা লাগবে? থাকার কথা ছিল না, কিন্তু আমাদের আচরণের কারণে আজকে ভিসা তো দূরের কথা, ভিসা লাগে, মানে এখন ভিসাও বন্ধ। কিন্তু আমাদের কি করা উচিত ছিল? ভুটানের মতো, নেপালের মতো ভিসা ছাড়া আমাদের এখানে আসার কথা, যাওয়ার কথা ছিল। আমাদের সাথে আপনি আমার জমি দখল করতে, মানে আপনি আমার বাড়ি করতে আপনার রক্ত দিলেন, ভুইয়া সাহেব আমার বাড়ি জমি দখল করতে তার ভাই রক্ত দিল, তাহলে তার কি সম্পর্কটা কত গভীর? তাহলে সেখানে কেন আমরা একজন আরেকজনের বাড়িতে যাইতে ভিসা নিয়ে যাইতে হবে? এটা আমাদের খাজিলাতে। এই যে ভারত বিরোধিতা, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতি বয়ে আনতেছে। আমাদের বাণিজ্যিক স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, আমাদের লাভ। ভারতের সাথে যদি আমাদের বাণিজ্য চলে, সেটা আমাদেরই বেশি লাভ, ভারতের চাইতে আমাদের বেশি লাভ। এই বোঝটা এখনো, এই যে দেখেন বললাম তো 1 লক্ষ কোটি টাকা আমরা শুধু চিকিৎসা বাবদ দিই। কেন? ভারত থেকে ডাক্তার এনে আমাদের দেশে হাসপাতাল বানিয়ে চিকিৎসা করে নিতে হয়। এই সেন্সটাই আমাদের মাথায় নেই। আপনি ভারত থেকে ডাক্তার আনেন, এনে বাংলাদেশে হসপিটাল করেন, কেন আমরা এই বুদ্ধিটুকু দেন তারা গিয়ে খরচ করে? এই কমন সেন্স নাই এদের। আবার ভারতকে গালি দিবে, ভারতের খাবে, ভারতের দাবে, ভারতের রেল রে চড়বে, ভারতের বাস। আপনি দেখেন ইন্ডিয়ান ফেন্সিডিল খেয়ে, ইন্ডিয়ান বাইকে চড়ে, ইন্ডিয়ান মোটর ট্রাকে উঠে, ইন্ডিয়ান বাসে উঠে, ইন্ডিয়ান রেলগাড়িতে উঠে, ওইটা ইন্ডিয়ানরা গালি দেয়। ইন্ডিয়ান ট্রাকে মাল আইনি ইন্ডিয়াকে গালি দেয়। তো এগুলো আমাদের পরিবর্তন করতে, যদি আমরা না করি, রাষ্ট্র হিসেবে আমরা হাস্যকর হয়ে যাব এবং আমরা বিপদে পড়ে যাবো। জি, ধন্যবাদ। আমি যা বলবো সব তো ফরিদ ভাই বলে পারছি, আমার জন্য তার কিছু নাই। কারণ আছে দুইটাই তো মমি সিংহে, চিন্তা চেতনা তো একটাই হয়েছে। এই দোষ উপস্থাপকের। আমি নিয়ত করে রাখছিলাম যে পাকিস্তানে যে হামলা করছে আফগানিস্তানে, সেটার উপরে বক্তব্য দেন ফরিদ ভাই, ওটাও শেষ পর্যন্ত বলে না বলেন, এটা আমি অতি সংক্ষেপে করছি, আপনি এটা আলোচনা করেন। আপনি এটা দেখেন, আপনি এই যে ফরিদ ভাই যে বললো যে ভারত বিরোধিতা, এই ভারত বিরোধিতা কখন থেকে আসছে সেটাকে আপনাকে আমার জানতে হবে। ভারত বিরোধিতা এখন না তো, ওইটা থেকে আপনার দেশ সেই 1947 থেকে শুরু করে, যখন আমাদের 48 সালে আপনার হয়েছে, ভাষা আন্দোলন শুরু হইলো, তখন থেকে আপনার এই বাংলাদেশের মানুষকে ভারতের চোর হিসাবে বলছে। যারা ওই ভাষা আন্দোলন যারা করছে, তখন ওদেরকে ভারতীয় চোর হিসাবে তখন ট্রিট করা হইতো। আমাদের শেখ মুজিব, বঙ্গবন্ধু বলে না, অন্যান্য যারা ছিল, তাদেরকে ভারতীয় চোর হিসাবে ইয়াদ করতো। 48 সালে যে ভাষা আন্দোলন, কেন এই জন্য বলে স্বাধীনতা সংগ্রামকে কেন ভাষা আন্দোলনের সূতিকার বলে হয়? ভাষা আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামের, আমাদের মুক্তিযুদ্ধের এই সূতিকার কিন্তু ভাষা আন্দোলন। এটা আপনি তো অনেকে আপনারা ইতিহাসবিদ আছে, যেমন আপনার সৈয়দ আনোয়ার, ডক্টর সৈয়দ আনোয়ার, ঢাকা ইউনিভার্সিটির টিচার, খুবই অভিজ্ঞ মানুষ, ইতিহাসবিদ। উনি ইতিহাসের উপরেই ওনার টিচিং দেয়, উনি তো আর কথা বলতে পারে না এখন। তো এখন আমাদের দেশে যখন আপনার এই যে আন্দোলন হয়েছে যুদ্ধের আগে, স্বাধীনতা 71 যুদ্ধের আন্দোলন হয়েছে, এই আন্দোলনের আগে যে আন্দোলন করার কারণে আপনি দেখেন, এটা তো জ্বলন্ত উদাহরণ। আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়া আমাদের যারা রাজনীতিবিদ ছিল তাদেরকে জেলে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, অনেকে এর ফাঁসির অর্ডার হয়েছিল তখন।
হয় নাই? তার কেমন ওইটা ওই সূত্রপাতটা ওটা, কারণ যারা এলো পাকিস্তান, আমাদের দেশে যারা পাকিস্তানপন্থী, ওরা সারা জীবনে ভারত বিরোধিতা করছে, এখনো করতেছে। আমাদের যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামে মানে যারা লড়াই করে, বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে বলা হচ্ছে ভারতের দালাল, এটাই তো দালাল। প্রকারান্তর, এটাই এই তো দেশে যারা আসছে আপনার আলোচনায়। এই দেশের যারা দেশপ্রেমিক আগেও যারা ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এখনো যারা আছে দেশপ্রেমিক, তাদেরকে ভারতীয় দালাল হিসেবে বলবে। ফরিদ ভাই অনেক ব্যাখ্যা করে আছে যে আমরা ভারত ছাড়া কিভাবে আমরা আগাইতে পারবো না, যে কেন। আপনি দেখেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল আলোচনাগুলি আসেন, প্রত্যেকটা সেক্টর টু সেক্টর আলোচনা করতে করতে অনেক আলোচনা করছি আমরা, অনেক নিজে জানছিও। যে ফরিদ ভাই আজকে একটা তথ্য দিচ্ছে যে, যদি আমার মনে ছিল না যে ইন্ডিয়া থেকে আমাদের যে ইয়াগুলি আসে, রেলের যে ইঞ্জিন গুলি আসে, এটা আমি জানতাম কিন্তু আমার কোনোদিন মনে পড়ে না, আজকে মনে পড়ছে জিনিসটা। ফরিদ ভাই নতুন করে একটা তথ্য, কত আপনি খুঁজবেন, এমন কোন সেক্টর নাই যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ইন্ডিয়ার সাথে রিলেটেড। বরঞ্চ আমাদের উচিত ছিল, যেটা আমাদের চেষ্টা করছিল, গত সরকার চেষ্টা করছিল যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভারতকে বরঞ্চ চাপ দিয়ে আমাদের দেশ থেকে এক্সপোর্টটা যাতে ইন্ডিয়াতে বাড়ানো যায়, সেটা কিন্তু বাংলাদেশ চেষ্টা করছিল এবং ওই একটা পর্যায়ে নিয়েছিল। আপনার ওই যে 7 সিস্টারে যে আমাদের দেশে অনেক পণ্য কিন্তু যায়, তো ওখানে 7 সিস্টারে যদি আমরা বিজনেস করতে পারতাম, তাহলে আমরা বড় ধরনের একটা বিজনেস আমরা করতে পারতাম। ইভেন এটার জন্য কিন্তু আগরতলা দিয়ে কিন্তু এই যে আপনার রোডটা যে করতে এসেছিল ইন্ডিয়ান প্রজেক্ট, এটা করতে এসেছিল এই কারণেই। কিন্তু আমাদের প্ল্যান RFL এর ইন্ডিয়াতে একটা প্ল্যান করার জন্য সবকিছু ফাইনাল ছিল, করছে কিনা আমি বলতে পারবো না। এখন আমাদের এই যে ডাকাত সরকার, গত যে সরকারের যে ডাকাত সর্দার, উনি কিন্তু লাস্টের বক্তব্য বলছে যে আমরা নেপাল, কি মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইভেন 7 সিস্টারের সাথেও আমরা বিজনেস করতে পারি। ভারতের নাম না বললে বলছে 7 সিস্টার। আপনি তার বক্তব্যটা শুনেন, আমরা বক্তব্যটা শুনেন যে আমরা ওই পজিশন তৈরি করছি যে নেপাল, ভুটান, এই যে দেশ আছে, অন্যান্য দেশ যারা আছে আশেপাশে, ইভেন শেষে বলছে 7 সিস্টার, তাদের সাথে আমরা বিজনেস করার সবকিছু প্ল্যান রেডি করছি। ইন্ডিয়ার 7 সিস্টার যদি বিজনেস করতে হয়, তাহলে কার সাথে করবেন? ইন্ডিয়ার সাথে করতে পারবেন, 7 সিস্টার আলাদা করতে পারবেন? গাঁজাগুড়ি গল্প কার কত বলবেন আপনারা? কিন্তু মানুষের মাথায় ঢুকে না। ওই ওনার লাস্ট বক্তব্যটা শুনেন না, ওর ব্যাখ্যাটা শুনেন 7 সিস্টার। আমি কিন্তু ওই দিন ভুল বলছিলাম, আপনি হয়তো ধরে দিতে পারলেন না মাসুদ ভাই, কারণ ওই দিন আমি বলছিলাম যে আপনার চিকেন নেক বলে ফেলছি বারবার, কিন্তু ওইখানে কিন্তু বলার কথা ছিল 7। আমি যখন পরে রিপিট এটা দেখলাম আমার বক্তব্যটা, তখন আমি বললাম যে এটা তো ভুল হইল, ওটা 7 সিস্টার বলতে গিয়ে আমি বলেছি চিকেন নেক্স। ইউনুস সাহেবের বক্তব্যটা আপনি যাচাই করেন। তার মানে কি সিনা আপনার আমাদের এই যে তুলা, আপনি দেখেন যখন আমেরিকার সাথে গোপন চুক্তি করলো, ওদিকে আমেরিকাতে তুলা আনলে বাংলাদেশ থেকে কাপড় তৈরি করে আমেরিকাতে এক্সপোর্ট করলে কোনো ট্যাক্স দিতে হবে না। আমরা ইন্ডিয়া আমেরিকাতে তুলা আনলে যারা আমাদের শিল্পপতি, তারাই বলতেছি যে আমরা এটাতে পুষাইতে পারবো না, আমরা ওখানে বেশি দামে তুলা আইনা কাপড় বানায় এইগুলি দিয়ে তো পুষবে না, কতভাবে আমেরিকাতে আমরা রপ্তানি করতে পারবো। এখন আমেরিকা রপ্তানি যে করবেন, আমেরিকার যারা ইম্পোর্টার, তারা বলবো যে না ভাই, তোমার কাপড়ের দাম তো বেশি, আমি তো তোমাকে এই রেট দিতে পারবো না। এখন যদি বলে যে না ভাই, তোমাদের তুলা দিয়ে আমরা বানাইছি, তোমাদের সরকার বলছে, তাহলে কি ওরা মানবে? ওরা তো কম দামে জিনিস চাবে। এগুলো তো আপনার বুঝতে হবে। যারা ইন্ডাস্ট্রি, আমি চাপাবাজি করতে পারবো, ওই যে রাস্তায় দাঁড়ায়, ওই যে পল্টন মোড়ে দাঁড়ায় একা একা, ওই যে নতুন কিছু দল আছে না, একলা এক দল, ওই যে এরা ধরেন এবার কয়েকজন কিন্তু দাঁড়াইছিল, পরে আপনার কোন না দাঁড়াইছে, কিনা বলে টিকিট নিয়ে দাঁড়াইছে, এরপরও খবর নাই। যে সাইফুল হক, আমি একটা বলেছিলাম একজনের নাম, আরো অনেকেই আছে যাদের কোনো অস্তিত্ব নাই। যেগুলো আপনার মনে করেন ওই যে পাকিস্তানি পতাকা, এই যে পাকিস্তানি যে মাথার মধ্যে ইয়া থাকে, যে কিনা কয় এটা চার তারা থাকে, ভুয়া ব্যারিস্টার, সে জামাতের ইয়ার থেকে দাঁড়াইছে, ওই এলাকায় কিন্তু জামাতের প্রভাব আছে, কই খবর নাই। এইগুলি হলো ভারত বিরোধিতা। এদের হলো আমাদের দেশের যারা, আমাদের এই দেশকে যারা ভালোবাসে না, যারা এই দেশকে ভালোবাসতো না, তারা এই ভারত বিরোধিতা করে ওদের একটা কিছু ভোট পায়, ওইটাই হলো ওদের জিকির, আর কিছু না। আরেকটা জিনিস হলো, ওদের মাথায় একটা জিনিস ঢুকে না, এরা সারাদিন পাকিস্তান প্রেমী হয় কিভাবে? কয় মুসলমান। এই আফগানিস্তান মানুষ কি ইয়া নাকি কিনা ইহুদি? হ্যাঁ, খাইবার পাখতুনের মানুষ কি ইহুদি? এদেরকে আপনার মারতেছে কেন? এই যে আপনার ওই দিন যে হামলা করে কতগুলি লোক মারলো, অনেক লোক মারছে আফগানিস্তানের, বিমান হামলা করে অনেক।
80 80 জনের বাচ্চা চাচ্চা সহ আরো বেশি, আর মানুষ দেখছেন জুতা তা দেখছেন আপনি, আপনি ভিডিওগুলিতে আসছে। আপনার আফগানিস্তান কিন্তু হামলা করবে কিছুদিনের মধ্যে, হামলা আমরা বলছি করা জবাব দিবে। এরা এদেরকে আফগানিস্তান শুনেন, আমি তো সবসময় কথা বলি যে আফগানিস্তান জীবনও কোনোদিন পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবে না, কারণ আফগানিস্তানকে যে ধ্বংস করছে কিভাবে তিলে তিলে আফগান মানুষ এগুলো বুঝতে পারছে। পাকিস্তানের ষড়যন্ত্রে আফগানিস্তান ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে পাকিস্তানের ষড়যন্ত্রের কারণে।